অনেকেই বলে যে মুতালেব শূন্য থেকে কোটিপতি। তা অনেকেই এই কথা বলে। আমরা ইউটিউবে কিন্তু এই জিনিসগুলো দেখি, ফেসবুকে দেখি। এই জিনিসটা একটু জানতে চাই। আসলে তো ভাই এটা না কিন্তু আমি আসলে হ্যাঁ, কোটিপতি একটা জিনিস, যারা ধরেন কোটি, কোটি টাকা বিজনেস করে, হ্যাঁ। কোটি, কোটি টাকা ডিল আপনি করে তারা। আপ আপনার কি আসলে এই যে বাড়ির যে সুন্দর বাড়ি-গাড়ি করছেন, সব মিলে কি কোটি টাকা সম্পদ হয়েছে? আচ্ছা আমি আপনারে বলি, সত্য কথা বলতেছি। কোটিপতি তো অহন যারা বলতেছে এটা তো ভুল বলতেছে। হ্যাঁ, এটা আমার দাদার সম্পদ, ভাইয়ের সম্পদ। হ্যাঁ। এই হলো তো এইখানে তো কোটি, কোটি টাকার সম্পত্তি আছে আমার। এই সম্পদের মধ্যে আমি যে শর্মানি যে গাছটা লাগাইছি, এখানে এমন গাছ আছে আমার এক গাছের দামে ১ কোটি টাকা বেচতাম না। এটার কারণ হলো ওই যে খেজুরগুলো আপনারা খাওয়াইছি, উন্নত জাত করছি, এই চারা দাজন শত শত গাছ বানায়, ১০০ গাছ হিসেবে ১ লাখ করে বেচলে ১ কোটি টাকা। এখন এক গাছ আমি ১ কোটি বেচলে আমার গাছই শেষ, এটা থাকতো না। কিন্তু এটা কোটি টাকার না, এটা হলো মনের বড়, যেটা আমি বাংলাদেশে করছি, যে সুনাম সম্মান আমরা করতে পারছি, হাজার হাজার কোটি টাকার লোয়েরাও কিন্তু এই তুলি পাই যাইতেছে না। এইটাতে আমি কোটিপতি, যারা যারা না বুঝে কইছে, তাও তো কইছে আমি বড় লোয়ের কোটিপতি। আমার নিজের নামে কিছুই নাই, রাখছি না। এই জায়গা জমি আমার ছেলে সন্তানরা যে বুক করে খাইবো, বেচ্চা যাবো, এই রাখছি না। কি এটা আমি করছেন? আওলাদ অকপর করে দিচ্ছি একটা ওয়াকফা করে দুঃখে। দিয়েছেন? হ্যাঁ। বন্ধুরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন মুতালেব ভাই, যিনি সৌদি খেজুর চাষের জন্য বাংলাদেশে বিখ্যাত। আসলে যে যাই বলুক, বাংলাদেশে ১ম সৌদি খেজুরের গাছ লাগান উনি। এবং আচ্ছা, কত সালে যেন আপনি ১ম এ চারা নিয়ে আসছিলেন? আমি তো ১৯৯৮ সালে সৌদি আরব গেছি। হুম, ওইখানে চাকরি করার ফাঁকে ফাঁকে যখন এই খেজুর বাগানের আমার যে এক কফিল আছিল, খালেদ আশরাফ নাম, সে যখন বললো যে মাজরা খালি বলি রাখাল শুকুর, তখন আমি খেজুর বাগানে চাকরিটা পাইছি। তখন খেজুর নাম আনি সিজনের মধ্যে যখন খেজুর নাম, আমি এই খেজুরগুলো খাইয়া দেখলাম যদি একবার আমি বাংলাদেশে করতে পারি, আমার জীবনে আর বিদেশ করতে হবে না। তাই হয়ে গেল আল্লাহর রহমত। আমি ওই দিন থেকেই ধারণা, এই ভালো ভালো খেজুরের জাতগুলো গুছাইয়া আমি বাংলাদেশে এসে গেছি। কারণ হলো আমি তো মারাও যেতে পারি, এই ২-৪-১০ বছর এখানে থাকলে। তাহলে আমি এই যে এত সময় আমার ধৈর্য কুলাইছে না। আবার চিন্তা করলাম, অনেক টাকা পয়সা বিদেশে থাকলে তো আর বাগান হইতো না, করতাম না, মন থাকতো না। আমি খেজুরি বীজলে বাংলাদেশে আসি, আল্লাহ ভরসা। যদি আল্লাহ রহমত করে এই বাগানটা আমি একদিন প্রতিষ্ঠিত হইতে পারলে সারা খেজুরের বীজ বাংলাদেশে। চাইলেন, বীজ দিয়ে দিল? না, এটা তো মালিকের ৬ মাসের বেতন রেখে দিছিল ৩৬০০ রিয়াল। ৩৬ রিয়াল। রিয়াল রাখি যে এটা রাখার কারণ হলো কপিলের, যে তোরা তো সব কাজ শিখাইছি, আর ১ নম্বর হচ্ছে কাজে মিয়া মিয়া। তুই তো দেশে গাইতে না, তুই তো হ্যাঁ সৌদি আরব হলো এই ধনী মানুষের করতে কিবির, মানে বড় লোক আমি ফুলুস কাতির, তুই দেশে গেলে রাইতে না। তাহলে ৬ মাসের বেতন রেখে যাও, আইলে পরে তোর বেতন দেবো, নাহলে এই বীজের টাকা কাট। পরে ওই আমি আর বিদেশ গেছি না। খেজুরে সারা জন হয়ে গেছে, তাহলে আমার বিদেশ লাগবে না। আল্লাহ দিল আমার এরকম কত ৩৬ রেল আমার বাগান থেকে ইনকাম হইব। ওইটা ধারণা করি আমি, আজ যা খেজুর বাগান কইরা আজকে আমার ৪টা খেজুরের বাগান মালিক হয়েছে আল্লাহর রহমত। আমি একদিন সারা বিশ্বের মধ্যে চমক লাগাই দিব, বাংলাদেশও খেজুর মোতালেব, খেজুরের জন্য আর রসের চিনির জন্য বাংলাদেশের চাহিদা পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের লোক লিয়া আমি সারা বাংলাদেশে সরাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আপনারা, আমার দাবি এখানে ২০০০ সালে তারেক রহমান আসছিল, আবার বলছিল আসবে, সে যদি আসে যখন বলবো খেজুর মোতালেব তুমি এগুলো ছড়াই দাও, ওই দিন আমি বুক খোলায় বলবো যে আমি সারা বাংলাদেশে ছড়াই দেবো। আমার স্বীকৃতিটা করে দেন, কারণ স্বীকৃতি ছাড়া এগুলো কিন্তু ছড়ান যায় না, নাহলে মিথ্যা মামলায় হয়রানি হরে এদেশের মানুষ। না, হয়রানি তো অনেকবার হয়েছেন। অনেকবার হয়েছি ভাই, কিভাবে তাও হয়রানি হাল করেছেন? ছাড়ছি না। কিভাবে হয়রানি হয়েছিলেন বলেন তো? হয়রানিটা হয়েছি, সবচেয়ে বেশি হয়রানিটা করছে আমার ফরওয়ার্ড ডিপার্টমেন্ট। হুম, এই তাদেরকে খেজুর গাছ দেওয়া লাগবো, না দিলে আমার হয়রানি করছে। খেজুর গাছ না দিলে ফেঁচা ফালা দিচ্ছে। তখন কি করছি, যখন কইছে না খেজুর গাছ দিতাম না, আমার কষ্টের কামাই, তখন কইছে মামলা আমার ১৪টা ১২টা মামলা করে হালাই দিচ্ছে। এটা আমার আরও আছে সম্পদ, আমি কেন খেজুর গাছ দিব আপনাদের। তখন সবচেয়ে বেশি ক্ষতি করছে আমারে, ওই কাঠটাও রেখে দিছি। আবু সাইদ একজন লোক ফরেস্ট ছিল, এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। এই বাগান লইয়া আমি মারা গেলে জীবন সরাই গেল, নাহলে আজকে আমার সে অনেকবার চেষ্টা করছে আমার মিথ্যা হয়রানি করবার লাগিয়া। এই ১৪টা মামলার ভিতরে আমার একটা মামলায় না, আমি সঠিক কাগজ দিয়ে আমি কোর্টেতে আমি রায় নিয়েছি। এটা হলো আমার বাপের আরো আরো আছে এদের সম্পদ, কিন্তু চক্রান্তের থেকে আল্লাহ রহমত বাঁচাই রাখছে। তবে আমার বিচার এই দেশের মানুষের দিয়ে রাখলাম, এই আবু সাইদ যে আছে, এটা একটা দেশের সূত্র, এর বিচার হওয়ার উচিত। না, বিচার হবে। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এবং একটু আলোচনা করব। আচ্ছা, এই যে একটা চারা দেখতে পাচ্ছি, মারা গেছে। মারা গেছে কেন? এইটা তো ভাই মারা গেছে না, হ্যাঁ, এইটা হলো কাটিয়া রাখছি যত আস্তে আস্তে। এই যে আমরা দেখাই,
যারা যাতা হয়ে গেছে গা। হ্যাঁ। এই দেন, এই যে ভিতরে যাতা, এই যে হ্যাঁ। এটা মারা গেছে না, ও, এই যে যাতা, ওই যে মাছ দেখা যায় যাতা। ও, এটা ওটা মারা যাবে না। না না, মারা যাবে না, কিন্তু কিছু ছাড়া মারা যা, হ্যাঁ। সব যাতা হয় না। এটাও কি জাতা? এই যে যাতা, ও, এটাও এটা জাতা। মারা গেছে না, এই যে এনাও আছে, এই যে এগুলো সব যাতা হয়ে গেছে। মানে আমি এই জন্য বলছি যে অনেকেই মনে করে যে গাছ থেকে গাছ পুড়িয়ে যে চারাটা হয়, হ্যাঁ, এই চারাটা নাকি অনেকে বলে বাঁচে না। কেন কইছে এটা তো তো বুঝেই না। এই যে কিবা কাটবো, এই যে চারা, হ্যাঁ। এগুলা কাটিন বুঝতে হইব। হ্যাঁ। এই যে চারা যাতা হয়ে গেছে, এই যে মাছ যাতা, হ্যাঁ। এটা কিভাবে মরবে? আর বলবো না। না, যাতা হয়ে গেছে। এই যে আরেকটা চারা, এই যে যাতা হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এগুলো কাটছেন কতদিন হলো? এটা এই যে এই 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। তাহলে এই যে আমি তো ফরাই চারাই যাতা দেখাইতেছি, হ্যাঁ। এই যে দেখেন। ও, এগুলো তো আর একটু বেশি দিন হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা, এই তো সবটি কাটিয়ে নিয়ে চারা। তো এই ধরেন অনেকেই বলে যে খেজুরের বিচি থেকে যে খেজুর গাছগুলো হয়, খেজুর হয় না কেন? ভাই, শতকরা ৯৮টা পুরুষ হয়ে থাকা, ও খেজুর হয় না কেটা কইছে, বাদি বাড়িব। হুম। ওই পুরুষ গাছ তো বাদি বাড়িব, পুরুষ গাছ তো আর খেজুর হইতো না। এটা 4টা গাছ হলে একটা পুরুষ গাছ লাগে। হুম। এখন 20টা যদি গাছ বানান, আপনি জীবনও লাভবান হতে পারবেন না। আমি যদি এই চারাটা না কমাইতারি বাংলাদেশ সর্বপ্রথম করিয়া, তা আরেক বেটা কিভাবে বোঝাবো? আমি যদি গাছটা বাংলাদেশ সুস্থ না রাখতে পারি, আরেক বেটা কি করে রাখবো? ওরা ওই যে কম পয়সা দা, ওই যে অনেকেই দেশি গাছের ভিতরে খেজুরের পাতি বইরা সুপার গুলতা লাগাই মানে বেচালা 1500-2000, মানে ওই আলাপ করলে আমি এই গাছ তুললে আমার 5000-6000 টাকা খরচ হয়। আচ্ছা, এই গাছটা এই 5 বছর থেকে বড় বানাইছি, এইটা আমি 1500-2000 কিভাবে চাম? এই মানুষের বুকামির লেগাই ওরা ওই পেঁচা পড়ে। ওরা যদি বীজের ছাড়া কৃষি কালচার হলো একটা মিথ্যাবাদী ছাড়া। আপনি যদি বলেন ওই বেটারে টিস্যু কালচার ছাড়া, তো বাংলাদেশ দূরের কথা, বিশ্বের মধ্যে 2-4টা রাষ্ট্রে হওয়া, ও একটা সাধারণ কৃষকের ছেলে, কৃষক হইয়া বাইরের হাতে কি করে ছাড়া আনবো? তার পাসপোর্ট লাগবো, তার কাগজপাতি লাগবো, হুম। এইটা করবে গেলে কিন্তু আর আপনি ছাড়া বিক্রি করবে না। এই জায়গার থেকে যখন মানুষ সরে আসবে, যখন এইরকম, ওই যে এরকম চারা দেন, হুম। হ্যাঁ। পিছনের একটা জিনিস দেখাই, এইরকম চারা যদি 10টা চারা লাগে একজনের, আর কিছু লাগার লাগে না। 10টা চারা লাগে, 2টা পুরুষ লাগাবো, বাগান 2-4-5 বছরে অনেক গাছ বানায় আসবো, ফলন করে আসবো। তাই। কিন্তু এইগুলোর মধ্যে আমরা না যাইয়া সঠিক লাইনে আসতে হবে। মধ্যমতি গাছ বাংলাদেশে কেরা বিক্রি করবো? শত গাছ থাকলে সে শত চারা কাটিং করা যাবে। এই যে চারা কাটিং করে রাখছি, এই চারাটা আমার 2 বছর সময় লাগবে জেতা করতে। জেতা করতে 2 বছর? হ্যাঁ, 2 বছর পরে না পানি দিতে লাগবে, যত্ন লাগবো। তাহলে ওই বেটারা তো রুটের তো চারা তুলে বাদি বইরা বেচলা, আমার এটা তো ফলন নিয়ে 4 বছরের মাথা, 2 বছরে যেতে হইব, পরে ডাকবো ডুবো ছাড়বো, পরে সে ফলন আইব। হিরার লগে গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করেন? আপনি যদি কিনা একটা সরকারি আইন উকিল লইয়া লেখা নিব, যে কয়টা গাছে খেজুর দুবাই করে আমি যে আনি গাছ দিতেছি। কিছুদিন আগে আমার এই ওই প্রোগ্রামের ওই ভদ্রলোক, এটা হলো কুষ্টিয়া আলদ্দিনগর, ওই সারের নামেই আলদ্দিনগরটা, ওইখানে এইরকম বড় বড় গাছ আমি 40টা লাগাই দিছি, খেজুর সহ লাগাই দিছি। এই যে ওইখানে আমার 2 মাস পর যায় যত্ন করাম, ওই লোক পালা আমার গাড়ি ভাড়া খরচ সব কিছু দেয়। তাহলে ও, আপনি তো কয়দিন আগে গেলেন, হ্যাঁ, আমাদের আসার কথাই ছিল, আপনার জন্য আসতে আমি পারলাম না। তোমার ওইখানে তার জন্মদিনেও, হুম। ওই সারের জন্মদিনেও আমার এই দাওয়াত কৃষি দিছে। গয়ের প্রধান রাখছে। তাই। আমি খুব আনন্দ ভোগ করছি ওখানে। তবে ওই সারের লগে আমার একটা কথার মিল আছে। কি? একটা হলো, আল্লাহর রহমত, যদি তুমি বিশ্বাসী হইতে পারো, তাহলে বিশ্বাস তো হইতে পারবা, অনেক দূরে আগে যেতে পারবা। ওটা ওই সারের মুহেরও একটা কথা। আর আমিও দেখছি বিশ্বাস কইরা অনেক কিছু আগায় দেওয়া যায় বিশ্বাসের উপরে, বিশ্বাসী হইয়া। বিশ্বাস হলেই তুমি বিখ্যাত হইতে পারবা, এই সারের কথাটা এইটা। তবে আমি আমার জীবনে বিশ্বাস নিয়ে আমি সারা বিশ্বে আগায় গেছি। আমি মনে করি যার ভিতরে সততা আছে সে কোনোদিনই পিছপা হবে না, যত বিপদ আসবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।